এখানে আলোচনার বিষয় হচ্ছে মাজার কালচার। মাজার সংস্কৃতির বাইরেও এখানে আসলে বাংলাদেশে ইসলামের যে যতগুলো ধারা আছে সবগুলো ধারার মধ্যে যদি সংলাপ এবং সংযোগের যদি কোনো সুযোগ না তৈরি করা হয় তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎ খুবই শঙ্কার দিকে এগোবে। এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুরু করছিলাম যে ফেসিবাদকে আমরা হটিয়ে দিয়েছি, সেই ফেসিবাদ আর ফিরবে না। কিন্তু আমি একটা কথা বলি যে একটা ফেসিবাদ, রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেছে, কিন্তু একটা সামাজিক জায়গায় একটা ফেসিবাদ রয়ে গেছে। সেটা রয়ে যাওয়ারও কারণ আছে। সেটা রয়ে যাওয়ার কারণ আবার যেই রাজনৈতিক আদর্শের ভিত্তিতে আওয়ামী লীগ তার দেশ রাষ্ট্র পরিচালনা করে, চার মূলনীতি তথা মুজিববাদের ভিত্তিতে, সেটা অবশ্যম্ভাবীভাবেই রাষ্ট্র থেকে বাঙালি মুসলমানকে আলাদা করার রাজনীতি। ফলে যেটা হয় যে রাষ্ট্রীয় পরিসরে যখন ধর্মের এই সংলাপগুলো বা তর্কগুলো মীমাংসার চেষ্টা করা হয় না, বা এটাকে নিয়ে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয় না। ইসলামিক ফাউন্ডেশন গত 1 বছর ধরে কাজ করছে, আমি মনে করি সন্তোষজনক না। কিন্তু ইসলাম ফাউন্ডেশনের বাইরেও আরও যে মেকানিজম আছে, একটা দেশে মুসলমান 90%, 92%, দিস ইজ নট অ্যাবাউট দ্য মেজরিটি থিং। এটা হচ্ছে এই 90-92% মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা মাসলাকের লোকরা আছে, তাদের মধ্যে আসলে কিভাবে সমন্বয় হবে আজকে পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটা নিয়ে ভাবেন নাই। বরং কেউ কওমিদের সাথে, কেউ সুন্নিদের সাথে, কেউ আবার সুন্নিদের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে, বেরলবি, সিরিকটি, তারপর হচ্ছে চিটাগাংয়ের যারা আছে, সিলেটের বিশেষ করে ফুলতলি, তো এইভাবে হচ্ছে ভাগ করে নিয়েছেন। এবং তারা আসলে এই ধর্মীয় যে রাজনীতি আছে বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে তাদের রাজনীতির হাতিয়ার করে নিয়েছে। এবং ওখানে যারা বাংলাদেশে পলিটিক্যাল ইসলাম করেন, আমি কোনো দলের নাম নিতে চাই না, বা রাজনৈতিকভাবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে চান, আমি মনে করি যে এটা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার প্রশ্নটা আসলে কোনো একটা দলের না, আরও অনেকগুলো দল মিলে এটা করতে চাচ্ছেন। কিন্তু ওখানে দেখা গেছে যে ওনারা আসলে এখানকার যে বাংলাদেশের যেই ইসলামের যে স্বাতন্ত্র্য আছে, যেই বৈশিষ্ট্য আছে গত 800 বছর ধরে বা এরও আগে থেকে, সেটাকে ওনারা এখানে বাংলাদেশে যখন ওনারা ওনাদের প্রচার কাজ শুরু করেছেন এটা তারা এটা লক্ষ্য করেন নাই। এবং এখানকার যে সুফি মুসলিম আছেন যারা বা তাসাউফপন্থী যারা আছেন তাদের সাথে যে তারা কোনো রকম সংলাপে যাবেন সেটাও করেননি। প্রশ্নটা রাজনৈতিক, প্রশ্নটা আকীদাগত, প্রশ্নটা আরও অনেকগুলো জিনিস মিলিয়ে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এবং আমি আসলে মানে খুব বেশি সম্ভাবনা দেখছি না যে এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসব। এবং এটা হতাশার, কারণ গত 15 বছরে যেটা হয়েছে যে একটা সিগনিফিক্যান্ট অংশের সুফি যারা চিন্তা ভাবনা করেন তাদের সাথে একটি রাজনৈতিক দলের বিরোধিতার জায়গা থেকে, সেটাও আমরা জানি কেন হয়ে গেছে, একটি রাজনৈতিক দলের বা রাজনৈতিক মানে ধর্মীয় আদর্শের বিরোধিতার জায়গা থেকে একটা অ্যালাইনমেন্ট ঘটেছে আওয়ামী লীগের সাথে, যে ঠিক আছে ওরা তো আমাকে বাঁচাবে না, যদি আজকে এই ক্ষমতায় আসে তাহলে তো আমাদের উপর হামলা হবে। ফলে আমরা এখন একটু আওয়ামী লীগের সাথে যোগ দিই এবং আওয়ামী লীগ তাকে রক্ষা করার এক ধরনের কি বলে এটাকে, ওই যে যেটা মানে যারা চাঁদা নেয় সেরকম আর কি, চাঁদা নেয় র্যাকেটিং আছে না, চাঁদার র্যাকেটিং, ওই রকম একটা সিস্টেম তৈরি হয়েছে মানে মাজারগুলো নিয়ে, যে আমরা তোমাদের সেফটি সিকিউরিটি দিব, তোমরা আমাদেরকে ভোট দিবা এবং তোমরা আমাদের ন্যায্যতা দিবা। এবং এই পরিমণ্ডলে আমাদের ধর্মীয় রাজনীতিটা আটকে গেছে। এবং আমি কওমিদের ক্ষেত্রেও যে খুব বেশি ডিফারেন্স এটা দেখি না। একসময় কওমি আলেমরা অনেক বেশি মানুষের জনপ্রিয়তা পেয়েছেন, বিশেষ করে 80s 90s-এ। কিন্তু ওনারাও রাজনৈতিকভাবে বিভিন্ন দল দ্বারা ব্যবহৃত হওয়ার কারণে যেটা হয়েছে যে ওনারাও রাজনৈতিক সেই যে তাদের যে শক্তি সেটা হারিয়ে ফেলেছেন। ফলে আমি বলতেছি যে বাংলাদেশে রাষ্ট্রীয় জায়গা থেকে এবং রাজনৈতিক তর্কের জায়গা থেকে, পলিসি ডিবেটের জায়গা থেকে ধর্মকে যেভাবে বাদ দেওয়ার যে প্রকল্প সেটা 72 সাল থেকে শুরু হয়েছে। এর আগে রাজনীতি আবার সেখানে আবার ধর্মের বাড়বাড়ন্ত, কিন্তু 72 সালে যেটা হচ্ছে যে একটা অভিজ্ঞতা থেকে যে পাকিস্তান আমলে ধর্মের বাড়বাড়ন্ত হয়েছে, ফলে আমরা
সব বাদ দিয়ে দিব, ওই জায়গাতে চলে যাওয়ার কারণে যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল যে মুজিববাদ, যে কারণে হচ্ছে যে ধর্মের আলোচনা রাষ্ট্র থেকে বাইরে রাখবেন, কিন্তু ধর্মীয় জনগোষ্ঠীর যে সংকটগুলো আছে এটা যদি আপনি রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, নীতির জায়গা থেকে, পলিসি ডিসিশনের জায়গা থেকে যদি আপনি এটাকে অ্যাড্রেস না করেন, তাহলে সংকট কাটবে না, বরং সংকট ঘনীভূত হতে থাকবে। এবং বাংলাদেশ আজকে খুবই স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখানে বিভিন্ন আদর্শের, এখানে একজন বলেছেন আমি আসার পরে যে সৌদি আরব থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে, ফলে এই বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে। আমাদের এখানের বিভিন্ন মুসলিম দেশের অ্যাম্বাসিগুলোর বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে। কোনো অ্যাম্বাসি এখানে চায় যে মাজারগুলো শক্তিশালী হোক, কোনো অ্যাম্বাসি চায় যে এখানে মাজারগুলো ধ্বংস হোক, বা এখানে এক ধরনের রাজনৈতিক আদর্শিক জায়গাগুলো আছে। ফলে আমাদের যেই জায়গাটাতে যেতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, পলিসি ডিবেটের জায়গা থেকে আমরা যে বিভিন্ন ধর্মীয় যেই চিন্তা ভাবনা আছে, যেই কথাগুলো আছে, সেগুলোকে ভয় না পেয়ে যে এরা তো ধর্মীয় জনগোষ্ঠী, এরা তো লড়াই করবে, মব করবে, সংঘর্ষ করবে, বরং এটা কিভাবে অ্যাড্রেস করা যায়, সংলাপের ভিতরে নিয়ে আসা যায়। আমি এখানে শুনতেছিলাম আমি আসার পরে যে এক ধরনের একটা কি বলা যায়, একটা ক্ষোভের জায়গা আছে যে গত 1 বছরে কিছুই করা হয়নি, কিন্তু ওই ক্ষোভের জায়গা থেকে যদি আরেকবার এটার পাল্টা আঘাতের জায়গাতে যায়, সেটা কি কোনো ভালো হবে কিনা আমি শিওর না, কারণ এই লড়াইটা তো অব্যাহত চলতেই থাকবে। কিন্তু আপনার আরও যারা বাইরে থেকে এসেছেন বা যারা ধর্মীয় চিন্তা ভাবনার জায়গা থেকে জানেন না, হয়তো তারা ভাবতে পারেন যে এটা বোধহয় একটু মিটমাট করে নিলে হয়, কিন্তু এটা খুবই গভীরে প্রথিত একটা জিনিস। এটার ট্রেডিশন হচ্ছে যে উনি তো শুরু করছেন ইবনে তাইমিয়াকে দিয়ে, এটার শুরু হচ্ছে যে নিয়ারলি 100,000 ইয়ার্স, এবং এই সময়ের ভিতরে এই জিনিসটাকে আপনারা কখনোই এই দুইজনকে মিলিয়ে দিতে পারবেন না। কিন্তু যেটা করতে পারেন যে দুইজনকে সংলাপে বসাতে পারেন, প্রত্যেকের নাগরিক অধিকার রক্ষা করবে এই চুক্তিতে আসতে পারেন, সামাজিক চুক্তিতে, এবং প্রত্যেকের ধর্মীয় স্থাপনা এবং ধর্মীয় পন্থা এবং ধর্মীয় চিন্তাকে সাধু এক ধরনের সুযোগ তৈরি করে দেবে, স্পেস তৈরি করে দেবে, এটা আপনারা বলতে পারেন। তো আমি মনে করি এটা যতটা না রাষ্ট্রীয় ব্যবস্থা, আইনি ব্যবস্থা তো আমরা রাষ্ট্র থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে স্পেসিফিক ডাটা নেই, কিন্তু আমাদের প্রেস সচিব বোধহয় একবার বলেছেন আমরা দরকার হলে এটা আমরা আবারও মিডিয়াতে দিতে পারি। সেটা হচ্ছে অবশ্যই মাজারে হামলার পরে অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে, মন্দিরে হামলার পরেও গ্রেপ্তার করা হয়েছে, এবং আমরা কয়েকবার ইন্টারনালি আমরা বলার চেষ্টা করেছি যে যেই মাজারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই মাজারগুলো যাতে সরকার সংস্কারের উদ্যোগ নেয় এবং যাতে এগুলো ঠিক করে দেয়। তো কিন্তু আমাদের এই যে অবস্থা, এই অবস্থা আগামী নির্বাচিত সরকার আসুক, তারপরেও এটা অব্যাহত থাকবে যদি না আমরা এই ধর্মীয় যে জনগোষ্ঠীগুলো আছে আমাদের, কওমি আছেন, সুন্নিরা আছেন, আহলে হাদিস বা সালাফিরা আছেন, এবং এখানে তো এক ধরনের বড় ধরনের ডিভিশন হয়ে গেছে এখন, যে এক ধরনের ইসলামকে রক্ষার জন্য বা ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাজার ধ্বংস করতে হবে, এবং এক ধরনের ইসলাম এখন প্রত্যেকেরই ইসলাম আছে, প্রত্যেকেরই আমি যদি সুফি ঘরানা থেকে বেড়ে উঠি তাহলে আমার ইসলাম হচ্ছে সুফি ইসলাম। এখন একজন যদি হচ্ছে যে হয়তো আরেকটা ঘরানা থেকে বেড়ে উঠছেন, কওমি ঘরানা থেকে, তাহলে ওনারা হচ্ছে কওমি ইসলাম। ইসলাম একটাই, আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূলের হাদিস, এটা একেবারে সত্য। কিন্তু এই যে আমাদের যে বেড়ে ওঠার কালে আমাদের আপব্রিঙ্গিং এর সময় যে ইসলামগুলো আমরা দেখি আমাদের চোখের সামনে বিভিন্ন, আমি তো নিজেই অনেকগুলো সাক্ষী। আমি ছোটবেলায় পড়েছি হচ্ছে শর্ষিনা দরবারের সাথে রিলেটেড মাদ্রাসাতে, কিন্তু কওমি আলেমদের সাথে আমার সম্পর্ক ছিল ছোটবেলা থেকে। কিন্তু তখন আমার দেখার সুবিধা, যেমন চরমোনাইয়ের সাথেও, চরমোনাই যারা করেন তাদেরও লিটারেচার আমি পড়ার সুযোগ পেয়েছি। ফলে আমরা দেখেছি যে সবাই ঘুরে ফিরে তর্কগুলো কয়েকটা জায়গায় গিয়ে থেমে যায়, যে ওই তর্কগুলো আপনি আসলে রাষ্ট্রের আইনি কাঠামোর ভিতর দিয়ে সমাধান করতে পারবেন না, বরং এই তর্কগুলোর সমাধান করতে হবে আপনাকে সামাজিক পরিসরে। কারণ রাষ্ট্র সহিংসতা করতেছে না, সহিংসতা করতেছে সামাজিক শক্তি বা বলতে পারেন অপশক্তি। ওই শক্তিগুলোকে যদি আপনার নিউট্রালাইজ করতে হয় তাহলে সামাজিক সংলাপের প্রয়োজন হবে, এবং রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দল এবং পলিসি মেকারদেরকে উদ্যোগ নিতে হবে। এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। আর এখানে যেই বাংলাদেশে যেই ক্রাইসিসটা আছে,
অনেক মুসলিম দেশগুলোতে এই ক্রাইসিস কম আছে। অনেক মুসলিম দেশে বিষয়টা আসলে কোনো কোনো জায়গায় হোমোজেনাস হয়ে গেছে, যেমন কোনো কোনো দেশে হয়তো শিয়ারাই প্রধান, ওখানে শিয়া থিওলজি, ওখানে অবশ্যই থিওলজির ভিতরে ইন্টারসেকশনালিটি আছে বা তারা এক একজন এক একভাবে ভাবে। কিন্তু বাংলাদেশে খুবই, আমি মনে করি এটা একটা টিকিং বোম, যে এখানে সমসংখ্যক সুফি আছে, সমসংখ্যক যারা পলিটিক্যাল ইসলাম করেন, আমি নাম না বলে বলছি, ওরা আছে, সমসংখ্যক আহলে হাদিস বা সালাফিরা আছে। হ্যাঁ, তো আকিদাগত জায়গা থেকে এখানে প্রত্যেকেই ক্ষমতাবান, কেউ হয়তো একটু দেখাচ্ছে, কেউ হয়তো দেখাচ্ছে না। তো ওখানে কেউ কেউ বলতেছেন দেখানোর জন্য, কিন্তু দেখাইতে যাইয়েন না, বরং আপনারা আপনারা বরং যেটা করেন যে এই সংলাপ, এই 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 সম্বন্ধ, এবং আমি মনে করি সম্বন্ধ আছে, যে সম্বন্ধ আমি মনে করি অষ্টাদশ শতাব্দীতে, এখন তো যে উনি যে একটা কথা বললেন বেরলবির, যে কি বলেন কিতাবুল, যে ইয়ার কথা, না সিরাতুল মুস্তাকিম বা এগুলোর কথা, ওই সময় তো আসলে আহলে হাদিস এবং কওমিরা একসাথেই ছিল। জাস্ট 30 ইয়ার্স লেটার তারা দুইজন আলাদা হয়ে গেছে। সো এখন আপনার ধরেন না এই তর্কগুলোতে হচ্ছে যে সবাই আসলে এক জায়গায় আছেন, কিন্তু আপনারা যতটা না ইখতিলাফের বিষয়টা ভাবতেছেন যে আমাদের মতভিন্নতার বিষয়, এর চেয়ে বেশি নিজেদের মধ্যে আসলে মিলের জায়গায় যেগুলো, এগুলো নিয়ে ভাবার দরকার। এবং আমি যখন এখানে দেখতেছিলাম যে অনেকগুলো মাজার ভাঙা হয়েছে, কিন্তু মাজার ভাঙার ক্ষেত্রে একটা প্যাটার্ন আমি লক্ষ্য করেছি, যেখানে হচ্ছে যে বিশেষ করে যারা মানে সিলসিলার বাইরে ব্যক্তিগত সাধনার জায়গা থেকে মাজার করেছেন, ওদের মাজার বেশি ভাঙা হয়েছে। সিলসিলাগত মাজার যেগুলো আছে, বিশেষ করে সৃষ্টিয়া বা আপনার কাদেরিয়া তরিকার সিলসিলার যারা আছেন, তাদের মাজার ভাঙার মানে সংখ্যাটা একটু কম। আর মসজিদে যে দখলের কথা বলেছেন, এটা আসলে বাংলাদেশে খুবই প্রমিনেন্ট। এটা যে এইবার হচ্ছে এরকম না, 2009 সালে যখন সরকার পরিবর্তন হয়েছে তখনও মসজিদে আসলে পরিবর্তন হয়ে গেছে। ইসলামী ফাউন্ডেশনের ডিজি হয়ে গেছে এমন এক লোক, হ্যাঁ, যিনি আসলে, সেটা আপনারা জানেন। এবং ইসলামী ফাউন্ডেশনের ডিজি উনি আসলে, এই যে আপনারা যে কথাগুলো বলতেছেন, ওই সময় আমি মনে করি সুফি বা যারা তাসাউফপন্থী তাদের সুযোগ ছিল ওই যোগাযোগের, কিন্তু ওই সময় ইসলামী ফাউন্ডেশনে কোনো প্রোডাকশন হয় নাই তাসাউফের উপরে, এবং এখনো হচ্ছে না। সেটা তো বোঝা ঠিক আছে, হচ্ছে না, কিন্তু গত 15 বছরে কেন হইলো না, আপনাদেরকে কেন এই ভুল ফলস প্রমিস দেওয়া হইলো, সেটাও আপনাদের একটু পর্যালোচনা করা উচিত। এবং ওখানে আসলে এর আগের যে কিতাব মানে যে অনুবাদগুলো আছে, অনুবাদগুলো করা হয়নি, ফলে একটা স্থবির প্রতিষ্ঠান আগে ইসলাম ফাউন্ডেশনকে রাখা হয়েছে। এখানে ইসলাম ফাউন্ডেশনকে লক্ষ্য করে একটা কথা বলা হয়েছে থেকে বললাম, ইসলাম ফাউন্ডেশন আসলে এই জিনিসগুলো পারবে না, বরং আপনাদেরই মেকানিজম রেডি করতে হবে। এবং এখানে পলিসি মেকাররা আছেন বা সিভিল সোসাইটির যারা লিডার আছেন বা যারা গবেষক আছেন, তাদেরকে মিলে একটা ফ্রেমওয়ার্ক রেডি করতে হবে, রাষ্ট্রকে এটা এন্ডোর্স করতে হবে। এবং আমি মনে করি যে আলেমদেরকে ভাবতে হবে, বা যারা সুফিপন্থী, কেউ সালাফি, কেউ হচ্ছে প্রত্যেকেরই একটা ওয়ার্ল্ড ভিউ আছে, তারা ওইভাবে তাদের নিজেদেরকে দেখতে চায়, নিজেদের সোসাইটিকে দেখতে চায়, রাষ্ট্রকে দেখতে চায়। এটা কোনো অপরাধ না, কেউ বামপন্থী কেউ ডানপন্থী, এটা কারো কোনো অপরাধ না। প্রত্যেকেরই আদর্শিক অবস্থান নেওয়ার স্বাধীনতা আছে, নাগরিক অধিকার আছে। কিন্তু এই অধিকার যখন আরেকজন ভঙ্গ করবে, তখন আসলে লড়াইটা অনিবার্য হয়। কিন্তু আমি মনে করছি লড়াইয়ের আগে আপনারা দেখেন যে এই জিনিসটাকে সমাধা করা যায় কিনা, এবং এখানে ঐক্যের সুর আমাদের তোলা উচিত। কারণ আমাদের বাংলাদেশের যে ক্রিটিক্যাল মোমেন্টে আমরা আছি, সেটা হচ্ছে এখন নির্বাচনের আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে, আমি মনে করি যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না, কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন। এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় যেই দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশ পরিস্থিতি আরও খারাপ হবে। বাইরে আওয়ামী লীগ আছে ভারতে এবং অন্যান্য জায়গায়, তারাও চেষ্টা করতেছে। আমি শুনতে পেয়েছি যে দরবারগুলোর সাথে সংযোগ তৈরি করার জন্য এবং দরবারগুলোকে বোঝানোর জন্য যে দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস এসে তোমাদের হচ্ছে মাজার ভেঙে দিচ্ছে, তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে। আসলে এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না, এটা বাংলাদেশে যারা এখানে মুরব্বী আছেন তারা জানেন, এটা গত 50 বছর ধরে হয়েছে। যখনই সরকার পরিবর্তন হয়, মসজিদের ইমাম বদল হয়ে যায় এবং ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়ে যায়। এগুলো সবই আপনাদের দেখা।
শিক্ষক কোন শিক্ষক কমিটি মাদ্রাসা চালাবেন সেটাও যেমন এখন জমিয়তুল মুদারিসিন নেই, এখন অন্যরা আছে, এগুলো আমি আর বলতে চাই না, সবই আপনারা জানেন। সো তো আমরা আমরা সবই খেয়াল করি, কিন্তু আমি বলতেছি যে আপনারা আসলে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াটা গুরুত্বপূর্ণ, আপনাদের বক্তব্যটা বলাটা গুরুত্বপূর্ণ। এখানে মাকাম একটা আয়োজন করেছে, তেমনিভাবে আপনাদের নিজস্ব জায়গা থেকে বক্তব্যটা দেওয়া গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরকে যেইভাবে হচ্ছে ব্যাখ্যা করা হয় বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিতে, সেই ব্যাখ্যাটা খুবই আর্কেইক ব্যাখ্যা, খুবই প্রাচীন ব্যাখ্যা, যেন মনে হয় এটা একটা কুহেলিকাপূর্ণ এলাকা, ওখানে বিশেষ ধরনের সাধনা হয়, এটা বোধহয় অগম্য মানুষের। হ্যাঁ, এটা বোধহয় মানুষ বুঝতে পারবে না আসলে এখানে কোন লেভেলের চর্চা হয়। আসলে তো সুফিরা এত অগম্য না, সুফিরা হচ্ছে খুবই সাধারণ স্বাভাবিক মানুষ, এবং তারা আসলে মানুষের খাদেম, মানে তার সোসাইটির খাদেম হিসেবে তারা এখানে আসছিলেন। এবং এই জন্যই তাদের বাংলাদেশের মানুষ যারা নিম্নবৃত্তের মানুষ ছিলেন, নমশূদ্র ছিলেন, বা বা বিভিন্ন লোয়ার ক্যাটাগরি যারা ছিলেন, তারা সবাই মিলে এই সুফিদের পিছনে চলে গেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। ফলে বাংলাদেশের ইতিহাসটা হচ্ছে সুফিদের খেদমতের ইতিহাস, এবং খেদমতের জন্য এই মাজার খানকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওই কালচারাল বৈশিষ্ট্যটা ধরে রাখেন, মানুষের কাছে পৌঁছান এবং মানুষের খেদমত করেন। এবং একটা কথা আছে আরবিতে, আরবি না বলি কিন্তু, যে এটা যে যেই জাতির ইমাম হচ্ছে জাতির খাদেম। তো আপনারা যদি খেদমত, আপনাদের খেদমত এবং আপনাদের যে সেবা এবং আপনাদের এই যে সোসাইটিকে গঠনের যেই আপনাদের পলিটিক্যাল এবং কালচারাল যেই উদ্যোগ, এগুলো আপনারা চালিয়ে যান। আমরা মনে করি রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই আমি চেষ্টা করব যে এটা আসলে কমিশন, এটা একটা উচ্চাভিলাষী জিনিস এখন আগামী 4 মাসের জন্য। কিন্তু এখন যেটা করা যায় যে যেই মাজারগুলো হয়েছে এই সমীক্ষা করে তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে সংস্কারের ব্যবস্থা করা। আমি এখান থেকে বলছি, আমি মনে করি ধর্ম উপদেষ্টা আসলে, উনি যদি আসতেন তাহলে হয়তো উনি বলতে পারতেন ওনার দিক থেকে কি উদ্যোগ নেওয়া হবে। আর মামলা এবং এখানকার যেই যারা এখানে যারা দুষ্কৃতিকারী, যারা হামলা করেছেন, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা আমরা বারবার বলেছি। আমরা আশা করি যে ব্যবস্থা নেওয়া হবে, এবং যেখানে যেখানে হামলা হয়েছে আপনারা অবশ্যই মামলা করবেন। এবং এটাতে আমার বলতে দ্বিধা নেই, এটা অবশ্যই আপনারা করবেন, আমি উৎসাহ দিচ্ছি, এটা আমার কোনো অসুবিধা নেই এই কথা বলতে। কারণ এই কালচার যদি আজকে টিকে যায়, কালকে আরেক ইসলাম আসবে, আরেক দলের ইসলাম আসবে, ওই ইসলাম আরেকটা মসজিদ ভেঙে ফেলবে। আজকে সুফিদের উপর হচ্ছে, কালকে কওমিদের উপর হবে, কওমিরা মনে করতেছে আজকে সুখে আছে, তারপরের দিন হবে আরেকটা দলের উপরে। ফলে ইট উইল গো অন। আপনারা এটা অব্যাহত থাকতে পারে না বাংলাদেশের মতো রাষ্ট্রে। ফলে আপনারা এটা মনে করি যে আপনাদের যে কথাগুলো বললাম, আপনারা অবশ্যই অনেকগুলো ভালো ভালো বক্তব্য দিয়েছেন, আমি সুযোগ পাইনি প্রথম দিকে আসার। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই আসার জন্য, বিশেষ করে অনেক দরবারের প্রতিনিধিরা এখানে এসেছেন, আপনাদেরকে সম্মান শ্রদ্ধা। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে আগামী যাত্রা আছে, ইলেকশন, একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে, তাদের কাছেও আপনারা যারা নির্বাচনে যাবে ইশতেহারে তাদেরকে রাখতে বলবেন যে প্রত্যেকটা দলে যাতে ইশতেহারে থাকে যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা আসলে বাংলাদেশের এই যে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় ভাষিক সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু যারা আছেন, তাদেরকে আপনারা আসলে কিভাবে ট্রিট করবেন, এটা প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে থাকতে হবে, প্রত্যেকটা দলের ইশতেহারে থাকতে হবে। এবং তারা যখন রাষ্ট্র গঠন করবেন তাদেরকে আপনারা প্রশ্ন করবেন যে আপনারা এই প্রমিস দিয়ে এখানে ক্ষমতায় এসেছেন, কিন্তু প্রমিস কেন রক্ষা করতে পারেননি। ফলে আমি মনে করি যে আপনাদের যারা দরবার থেকে এসেছেন, যারা বিভিন্ন দরগা এবং মাজার থেকে এসেছেন, তাদেরকে আমি আমার জায়গা থেকে নট অ্যাজ রাষ্ট্রের একজন অ্যাডভাইজার হিসেবে, বরং একজন সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে যেটা অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে সংঘবদ্ধ হন এবং আপনারা আপনাদের লড়াইটা করেন, আপনাদের আত্মরক্ষার লড়াইটা করেন। পাল্টা হামলার চেয়ে আত্মরক্ষাটা গুরুত্বপূর্ণ, এবং আত্মরক্ষা করেন। এবং যারা আপনাদের উপর হামলা করবে আপনারা ডকুমেন্ট করেন এবং আপনারা মামলা করেন, করে হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য চেষ্টা করেন। কিন্তু পাল্টা হামলা করলে এটা বাড়তেই থাকবে এবং এটা কোনোদিনও এই দেশ এখান থেকে বেরোতে পারবে না। আর বাকি যেটা হচ্ছে, যারা এখানে মুরব্বীরা আছেন, আলেমরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো যে সংলাপের ব্যবস্থা করা উচিত, যে ইন্টারসেকশনাল ডায়ালগ, যে আপনারা কমি মাদ্রাসার লোকরা আসলে এখানে আসছিলেন 1-2 জন, আমি এখন দেখতে পাচ্ছি না। তো কমি মাদ্রাসার যারা আছেন, কমি মাদ্রাসার লোকদের সাথেও আপনাদের কথা বলা উচিত। এখানে
শুধু সুন্নিদের বিভিন্ন দরবারের লোকরা আসছেন, আরও বিভিন্ন তরিকা মাসলাকের লোকরা আছে, ওদের সাথে কথা বলা উচিত। তারপরে আপনাদেরকে কথা বলা উচিত হচ্ছে যে সালাফিদের আহলে হাদিসে অবশ্যই তারা মাজার ভাঙতে চায় বা মাজারের বিরুদ্ধে, এটা সত্য। এটা আমি ভিতরে থাকে নাগরিক হিসেবে, তখন একজন নাগরিক আরেকজন নাগরিকের সাথে সংলাপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ছাড়া এই রাষ্ট্র টিকিয়ে রাখা অসম্ভব, এই সমাজকে ফেসিবাদ থেকে মুক্ত করা অসম্ভব। তো আমি আপনাদের এই অনুরোধ জানিয়ে শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মাকামকে ধন্যবাদ।